এই আমেরিকা আসলে যখন চাচ্ছে তখনই যুদ্ধ করছে, যখন চাচ্ছে তখনই সে শান্তি চুক্তি ডোনাল্ড ট্রাম্পের মতো একটা উন্মাদ পাগল প্রেসিডেন্ট আমেরিকাতে আছে। কিন্তু এই উন্মাদ পাগল প্রেসিডেন্টই সারা দুনিয়াকে এক ধরনের অস্থিরতা এবং সংকটের মধ্যে ফেলে দিয়েছে তার এই সিদ্ধান্তহীনতার কারণে। যুদ্ধবিরতি আমরা দেখলাম, চুক্তি দেখলাম, আবার হচ্ছে যুদ্ধ শুরুও দেখলাম। এর মাঝে আমরা আজকে দেখছিলাম যে হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণা করেছে তেহরান। তার মানে হচ্ছে সামনের দিনগুলোতে আবারও অর্থনৈতিক বা জ্বালানি একটা সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব। সমাধান তো বোধহয় হবে না এই বিষয়ের। প্রথমত ইরান আমেরিকার এই যে যুদ্ধ প্রক্রিয়া, এটা যে বন্ধ হয়ে আবার শুরু হলো, এটা অনেকে অবাক হচ্ছেন। মূলত অবাক হওয়ার কিছু নাই, এটাই হওয়ার কথা। কারণ হচ্ছে এই যুদ্ধের উস্কানিদাতার দেশটির নাম হচ্ছে ইসরায়েল, এবং সে বিনা বাক্যে বিনা অর্জনে যুদ্ধ থেকে সে সরে যাবে এটা ইসরায়েল সহজে মানবে, সেটা মানার কোনো কারণ নাই। তার খায়েশ ছিল ইরানের রেজিম চেঞ্জ করে ফেলা, তার খায়েশ ছিল ইরান ধ্বংস করে ফেলা, সেটা কোনো কিছু ঘটেনি। বরং উল্টা ইরান এখানে আপার হ্যান্ড পেয়েছে ট্রাম্পের সাথে চুক্তির সময়। সুতরাং এইটা, এবং যেহেতু আমেরিকার পলিটিক্সের একটা বড় জিনিস, বড় অনেকগুলো ইস্যু নিয়ন্ত্রণ, টাকা পয়সা, মিডিয়া, সায়েন্স, অনেক কিছু নিয়ন্ত্রণ করে ইসরায়েলিরা, মানে ইহুদি কমিউনিটি। ফলে এখানে ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের দিকে উস্কানি দেবে, সেটা অনিবার্য ছিল। অন দ্য আদার হ্যান্ড ইরানও নানাভাবে ডিপ্লোম্যাটিক্যালি পলিটিক্যালি রিজনে শক্তি সঞ্চয় করে ফেলেছে। একটা ঘটনা দেখেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যে জানাজা হলো, পৃথিবীকে মেসেজ দিয়েছে যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জানাজা এটা হলো, মানে ফিনারেল প্রসেশন। এবং শুধু ইরানে না, কারবালাতে হয়েছে, ইরাকে যেটা অবস্থিত। ফলে এখানে ইরানও কিন্তু যথেষ্ট মানে নৈতিক শক্তি সঞ্চয় করেছে। এখন ইরান এখানে টার্ম ডিক্টেট করে। ফলে ডোনাল্ড ট্রাম্পের সামনে মিড টার্ম ইলেকশন আছে আমেরিকাতে। এইখানে আলোচনা হয়েছে যে ট্রাম্প এই শান্তি চুক্তিতে এক ধরনের পরাজয় হয়েছে, ইরানের জয় হয়েছে। এই যে আলোচনা, এতে তো সে ভয় পেয়ে গেছে, তার ভোটাররা তার পার্টির বিপক্ষে ভোট দেখে না। এই সুযোগটা ইসরায়েল নিয়েছে, এবং তার যেহেতু খায়েশ মেটেনি, তার যেহেতু অর্জন হয়নি, সে এই যুদ্ধের উস্কানি দিতে থাকবে। এর পরিণতি হিসেবে, এবং ইরান অস্ত্রটা ইরান পেয়ে গেছে যে কি করতে হবে। আমেরিকার যেখানে ঘাঁটি আছে, যেখানে মিত্র আছে, সে তারা আমেরিকাকে কাছে পাচ্ছে না, তাদেরকে অ্যাটাক করা। সুতরাং এখানে অনিবার্য শিকার হবে এই বিশ্ব অর্থনীতি তো বটেই, আমাদের কিন্তু বিপদটা আরো বেশি। যেহেতু মিডল ইস্টে আমাদের ভাই বোনরা অনেকে চাকরি বাকরি করেন, ওখানে রেমিটেন্সের একটা বড় সোর্স হচ্ছে মিডল ইস্ট। সেখানে সেই জন্য আমাদের জন্য মানে বিপদটা আরো বেশি। নিশ্চয়ই আছেন আপনি আমাদের সাথে আলোচনায়। আমাদের সাথে আরেকজন অতিথি দর্শক যুক্ত হয়েছেন, অধ্যাপক আনিসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। ধন্যবাদ জনাব আনিসুর রহমান, আপনি যুক্ত হয়েছেন। এরই মধ্যে ইরান 4টি আরব দেশে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের এই হামলার প্রতিবাদ স্বরূপ। অর্থাৎ আবারও আমাদের অতিথিও বলছিলেন যে ইরান তো আর মার্কিন যুক্তরাষ্ট্রকে কাছে পাচ্ছে না, সে হচ্ছে তার যে মিত্র দেশগুলো আছে, তার কাছাকাছি যে ঘাঁটিগুলো আছে, সেখানে হচ্ছে তারা এই শক্তি যে প্রয়োগ করার চেষ্টা করছে। এই জিনিস যদি চলতে থাকে তাহলে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো কি আগের মতো চুপ করে থাকবে, নাকি তারাও কোনো একটা পক্ষ নিয়ে নেবে? এমনিতেই একটা পক্ষপাতিত্বমূলক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছে, এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে আপনার ইউএস ওয়ার্ডারটা এস্টাবলিশ করা আছে। ইউএস যে থার্ড স্টেজে যে ওয়ার্ডটা তারা ডিক্লার করেছে, এবং আজকে আপনি জানবেন যে মোর দেন 300 অ্যাটাক তারা করেছে ইরানে। এটার পাওয়ার স্ট্রাকচারটা এরকম, ইউএস ইন্টারন্যাশনাল ওয়ার্ডার সিস্টেম কনস্ট্রাকশন যেটা ইউএসএ আছে, সেটাকে ইউএসএ ধরে রাখতে চায়, যে তাদের যে সুপ্রিমেসি এবং তাদের যে মিলিটারি পাওয়ারটা, গ্রেট পাওয়ার যে কন্টেস্ট, সেটাকে তারা এস্টাবলিশ করার জন্য মানে থার্ড স্টেজের একটা অ্যাটাক তারা করলেন। আরেকদিকে দেখবেন যে আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রত্যেকটা রাষ্ট্র, এবং এখানে গালফ স্টেট বলুন বা ওয়েস্ট এশিয়ান যে স্টেটগুলো আছে, প্রত্যেকটা স্টেটে আপনার ইউএস এর মিলিটারি বেসমেন্ট গুলো আছে। তার মানে হলো মিলিটারি বেসমেন্ট দেওয়ার মানে হচ্ছে এই রাষ্ট্রগুলো প্রো ইউএস অর প্রো ইসরায়েল কান্ট্রি, এবং সেখানে একটা নতুন করে বলয় তারা তৈরি করেছে আরব রাষ্ট্রগুলোর মধ্যে। এখানে আরব এবং অনারব দ্বন্দ্ব, পার্সিয়ান সিভিলাইজেশনটা একটু ডিফারেন্ট, বাট এখানে ইরান যে ধরনের প্রোটেকশনটা করেছিল গত যুদ্ধে, মানে শান্তি চুক্তি প্রসেসের আগে যে যুদ্ধটা হলো, এই যুদ্ধে ইরান কিন্তু তার সমরাস্ত্র প্রদর্শন করেছে। এখন আজকে ইরান যেটা করেছে, 4-5টি পার্সিয়ান গালফ স্টেটগুলোতে তারা অ্যাটাক করেছে। অ্যাটাকগুলো হয়েছে বেসিক্যালি মিলিটারি বেসমেন্ট অফ ইউএসএ মিলিটারি বেসমেন্টগুলোতে, এবং এটার মধ্য দিয়ে ইরান আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকবে। বাট ইরান এই 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 অ্যাটাকগুলোতে কিভাবে প্রোটেকশন করবে, অন্যদিকে প্রোটেকশন করে
এই ইরানের এই যুদ্ধটা কিন্তু আপনার অফেন্সিভ ওয়ার না, এটা একটা ডিফেন্সিভ ওয়ার। এখানে ইরান যুদ্ধের মধ্যে পার্টিসিপেটরি অ্যাক্টর ইন দ্যাট কেস, যে ইউএস এটাকে প্রোটেকশন করার জন্য ইরান কিন্তু যুদ্ধের মধ্যে আছে। ইরান কিন্তু যুদ্ধ অংশগ্রহণ করার জন্য নিজে মানে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যুদ্ধ করছে না। সুতরাং ইরানের জন্য এই মার্কিন অ্যাটাকগুলো প্রোটেকশন করা, ইট ইজ ভেরি টাফ ফর এ স্মল স্টেট ইন টার্মস অফ মিলিটারি কন্ডিশন। বাট ইরান লাস্ট ওয়ার্ডে যে ধরনের স্ট্র্যাটেজি করেছিল, সেই স্ট্র্যাটেজি ইরান বলবৎ রাখবে নাকি অন্যদিকে যাবে, এগুলো যুদ্ধের মধ্যে অনেকগুলো ক্যালকুলেশন থাকবে। এবং সেইখানে রাশিয়া এবং চায়নার কি ধরনের ভূমিকা হবে, সেই ভূমিকার উপর ডিপেন্ড করবে যে এই যুদ্ধটা কোন দিকে যাচ্ছে বা এর যুদ্ধটার সাস্টেনেবিলিটি কতটুকু। কারণ হলো, আপনারা জানবেন অল্প 2-3 দিন আগে টার্কিতে নেটোর সম্মেলন হয়েছে। বেসিক্যালি এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভালো করবে না যদি না ন্যাটো মার্কিন যুক্তরাষ্ট্রকে অতপ্রতভাবে সহযোগিতা না করে। এখন দেখুন, আমরা যে সেকেন্ড স্টেজ অফ ওয়ারের মধ্যে দেখেছি ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানির মতো শক্তিত রাষ্ট্রগুলো, যারা এতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতির মানে অনুষঙ্গ ছিল, তারা কিন্তু এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেনি। এখন দেখার বিষয় হচ্ছে যে এই অ্যাটাকের মধ্যে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো অংশগ্রহণ করবে কিনা। আর যদি অংশগ্রহণ করে, সেক্ষেত্রে যুদ্ধের ইন্টেন্সিটি হবে ডিফারেন্ট। আবার যদি ইরানের পক্ষে আপনার টার্কি, তারপরে চীন এবং রাশিয়া যদি অংশগ্রহণ করে, তাহলে সেই যুদ্ধের ব্যাপ্তিটা বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা হবে ডিফারেন্ট। আচ্ছা, সেই জায়গায় আমরা যখন আবার দেখি যে হরমুজ প্রণালী যখন বন্ধ হয়ে যায়, মানে যুদ্ধের তো এখন আনাদিক সামনে আসছে, সেটা তো আমরা হয়তো নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু আমাদের মতো দেশে যে বিষয়টি প্রভাব পড়ে সেটা হচ্ছে জ্বালানি সংকট। যদি সামনের দিনগুলোতে আবারও আমরা যে কিছুদিন আগে এই সংকটে পড়েছিলাম, এখন যদি আবারও পড়তে হয়, যেহেতু হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তেহরান, এবং একই সাথে এই মধ্যপ্রাচ্যে আমাদের অনেক শ্রমিক যারা রয়েছেন তারা সেখানে থাকেন এবং রেমিটেন্সের একটি বিষয় থাকে। আমাদের জন্য আসলে সামনের ভবিষ্যৎটা আসলে কি দেখছেন আপনি? দেখুন, আমাদের মতো তৃতীয় বিশ্বের কান্ট্রিগুলো, অর্থাৎ যাদের প্রোডাক্টিভিটি উৎপাদন নাই, আমরা ডিপেন্ডেন্ট অন ফরেন রেমিটেন্স, ডিপেন্ডেন্ট অন ফরেন মিনারেল রিসোর্সেস, এই আমাদের মতো কান্ট্রিগুলোর জন্য খুবই বিপদ। এবং আপনি জানবেন যে হরমুজ প্রণালীটা এমন একটা স্ট্র্যাটেজিক লোকেশনে, সারা ওয়ার্ল্ডের 30% আপনার হচ্ছে যে তেল রপ্তানি হয় এই প্রণালীর মাধ্যমে, মাত্র 20-30% তেল রপ্তানি হয় এই হরমুজ প্রণালীর মাধ্যমে। এবং হরমুজ প্রণালীর যে স্ট্রেটটা আছে, আপনি দেখবেন একদিকে ওমান আর এদিকে ইরানের এই সীমান্তকে ক্রস করে আসতে হয়। সুতরাং ইরান এটাকে যদি বন্ধ করে দেয়, ইন দ্য টাইম ইট উইল ক্রিয়েট গ্রেট ক্রাইসিস ইন দ্য ফুয়েল রিসোর্সেস ইন বাংলাদেশ। এটা বড় ধরনের ক্রাইসিস তৈরি করবে। অন্যদিকে বাংলাদেশের আরেকটা বড় সংকট হলো, দেখুন অনেক শ্রমিকরা আমাদের ভাইয়েরা কিন্তু মধ্যপ্রাচ্যের অনেকগুলো কান্ট্রিতে আছে, এবং সবচেয়ে বড় শ্রমবাজার যদি আমরা বলি, সেখানে কুয়েত আছে, সংযুক্ত আরব আমিরাত আছে, তারপরে আপনার জর্ডান আছে, তারপরে হলো যে আপনার ওমান আছে, সৌদি আরব আছে। এই রাষ্ট্রগুলোতে যখন অ্যাটাক হবে, ইরানিয়ান মিসাইল পড়বে, তখন কিন্তু এই রাষ্ট্রের মানুষগুলোর জন্য নিরাপদ না, অর্থাৎ শ্রমবাজারটা ধ্বংসের মুখে পড়বে। এবং আপনি জানবেন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো কিন্তু একেবারে মেটেরিয়ালিস্ট সোসাইটির মতো, এদের নিজস্ব কোনো আপনার নাই, ওয়েপন সিস্টেম নাই, নিজস্ব কোনো সিকিউরিটি নাই। দে আর ডিপেন্ডেন্ট অন ইউএস অ্যান্ড ইসরায়েল প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি। সুতরাং তাদের শুধুমাত্র আছে অর্থনীতি এবং তেল সম্পদ। এই তেল সম্পদ এবং অর্থনীতি ওদের জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য না। এখন আনফরচুনেটলি আমাদের বৃহত্তর একটা বাজার যেহেতু মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে আছে, সেক্ষেত্রে আমাদের রিমিটেন্স, আমাদের অর্থনীতির এক ধরনের উপর চাপ আসবে। আবার আমরা লাস্টে দেখেছি, লাস্ট ওয়ারটাতে বাংলাদেশের যে ধরনের তেলের সংকটটা হলো, এই তেলের সংকটটা বাংলাদেশ কাটিয়ে উঠেছে, কিন্তু যদি একটা লং টার্ম যুদ্ধের দিকে যায়, তাহলে বাংলাদেশে আবার এই ধরনের একটা সংকটের মধ্যে পড়বে। আমরা আসলে এই সংকট কিভাবে কি করব, আমরা মোকাবেলাটা করব কিভাবে? কারণ একটা ছোট করে অভিজ্ঞতা আমাদের হয়েছে কিছুদিন আগে, তখনই বারবারে বলা হচ্ছিল বিকল্প ব্যবস্থা, বিকল্প কোনো পথ, এবং একই সাথে এই প্রবাসী শ্রমিকরা যদি
ফিরে এসছেন অনেকেই আমরা দেখেছি। যদি এই সংখ্যাটি সামনে বাড়ে তাহলে তাদেরকে অন্য দেশে যাবার ক্ষেত্রে সরকারের পরিকল্পনার কথা বারবার হচ্ছে বলা হচ্ছে। সেই জায়গায় আমরা আসলে কি ধরনের পরিকল্পনা নিয়ে রাখতে পারি বলে আপনার কাছে মনে এই হয়? সংকট যদি দীর্ঘায়িত হয়, ধরেন মধ্যপ্রাচ্য থেকে আমাদের শ্রমিকরা যদি চলে আসে, আপনি ইমিডিয়েটলি তো অন্য কোনো দেশে পাঠাতে পারছেন না। অন্যতম কারণ হচ্ছে এই যুদ্ধের মানে অভিজ্ঞতা যেটা, সেটা তো অন্য অন্য দেশের দেশেও উপরে হচ্ছে, পড়বে। হ্যাঁ। এবং তেলের বিকল্প সোর্স কিন্তু দ্রুত বের করা সম্ভব না। আপনি কি ভেনেজুয়েলা থেকে আনবেন? ভেনেজুয়েলা থেকে সম্ভব না। আপনি মধ্যপ্রাচ্যেরই আবার যদি বাবাল মান্দেব ওই যে সাউদার্ন পোর্শন হয়ে যদি আপনি আনতে চান, সেটাও তো বড় আয়োজনের ব্যবসা। সুতরাং এখানে বাংলাদেশের যে সোর্সগুলো থেকে আনে, স্পেশালি সৌদি আরবিয়া, কুয়েত, এখান থেকে ওই 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 হরমুজ প্রণালীতে আপনাকে আসতেই হবে। সেখানে আমাদের এফেক্ট আছে। আবার ধরেন রাসায়ন তেল আমরা চট করে আনতে হলে আমাকে অনেক দূর ঘুরে আনতে হবে, এবং এটাকে ওভারনাইট আনা যায় না। সুতরাং এইটা আমাদের চিন্তা ভাবনা করা যেতে পারে, কিন্তু আমরা we can piously hope that war will not prolong, যাতে আমরা মানে ক্ষতিগ্রস্ত না হই। আর এখন এটা তো আমাদের উপর ডিপেন্ড করছে না। যদি আমেরিকা ইরানের উপর অ্যাটাক করতে থাকে আর যুদ্ধ চলতে থাকে, সেটা একেবারে আমাদের উপর ডিপেন্ড করছে না। বাংলাদেশ বড় জোর যেটা করতে পারে, আন্তর্জাতিক যেসব শক্তি নেগোসিয়েশন প্রসেসে আছে তাদেরকে বলতে পারে, তাদের সাথে সেটাও খুব কার্যকরী হবে সেটা না। কিন্তু আমার মনে হয় আমাদের দুটো জিনিস ভাবা দরকার। অফকোর্স বিকল্প সোর্স যেগুলো ম্যান পাওয়ারের হোক, তেলের হোক, ভাবা দরকার। প্লাস আপনাকে ডোমেস্টিক ইকোনমিটা সাস্টেনেবিলিটি বাড়ানো দরকার। আপনি উনি প্রোডাক্টিভিটির কথা বলেছেন। আমাদের তো এই ছোট মানে জিওগ্রাফিক্যালি ছোট দেশ হলো, আমাদের তো খাদ্যদ্রব্য উৎপাদন হচ্ছে। আমাদের প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটি বাড়ানোর স্কোপ এর মধ্যেই আছে। এর মধ্যেই মানে কর্ম সৃষ্টির সুযোগ এর মধ্যেই আছে। শুধু সব বিদেশে পাঠিয়ে দিয়ে সমাধান হবে সেটা তো সম্ভব না। দেশেই তো অনেকে কাজ করে খাচ্ছেন, চাকরি করছেন, শিল্প উৎপাদন হচ্ছে, কিছু বাড়ছে। ফলে এই জায়গাটা আর একটু ফোকাস করার সুযোগ আছে। অন্তত কিছু সময়ের জন্য হলে যাতে রিলিফটা পায় আমাদের মানুষ, সেই সময়ের জন্য এই কন্টিনজেন্সি প্ল্যানিংটা থাকা দরকার। লং টার্মে আমাদের ভাবা দরকার যে আমাদের ম্যান পাওয়ারের যে এক্সপোর্টের যে সোর্সেসগুলো, মিডল ইস্ট, সাউথ ইস্ট এশিয়া, এর বাইরেও ধরেন কান্ট্রিজ লাইক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, জার্মানি, ইটালি টু সাম এক্সটেন্ট, ইভেন ল্যাটিন আমেরিকা, আফ্রিকাতে কৃষিকাজ করা সম্ভব, আর ল্যাটিন আমেরিকাতে ব্যবসা বাণিজ্যের কিছু সুযোগ আছে। সেগুলো আমরা ভালো করে কিন্তু এখনো এক্সপ্লোর করতে পারছি না। এগুলো আমাদের ভাবনার সময় এসে গেছে। নিশ্চয়ই। আর যুদ্ধবিরতির ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় আনিসুর রহমান? সেটি হচ্ছে যে আমরা এর আগে যখন দেখেছিলাম যে পাকিস্তান এবং তুরস্ক বেশ উদ্যোগ নিয়েছিল সমঝোতার, আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইরানের প্রতিনিধিরাও সেখানে অংশ নিয়েছিলেন। এবার কি আসলে সেরকম উদ্যোগ কি নেওয়ার আপনার কাছে কি মনে হয় খুব একটা কার্যকর অবস্থা কি হবে? কারণ কোনো উদ্যোগ হোক, যুদ্ধবিরতি হোক, সমঝোতা চুক্তি আমরা যে নামেই তারা বলুক না কেন, কোনোটাই তো আসলে কেউ মানছে না শেষ পর্যন্ত। আসছিলাম যে মধ্যপ্রাচ্যের রাজনীতির সাথে পাকিস্তানের সম্পর্কটা কেমন, পাকিস্তান এখানে যুদ্ধবিরতির নেগোশিয়েটর কান্ট্রি হিসেবে কতটুকু ভাইটাল রোল প্লে করতে পারবে, দ্যাট ওয়াজ এ বিগ কোশ্চেন। বিকজ অফ পাকিস্তানের ইকোনমি বলুন বা পাকিস্তানের সমরাস্ত্র শুধুমাত্র পারমাণবিক অস্ত্র, এবং পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা চুক্তি হয়েছিল, সামরিক চুক্তি। বাট মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে, ইভেন ইরানের সাথে যে পাকিস্তানের একটা খুব ভেরি গুড রিলেশন আছে, সেরকম বলা যাবে না। পাশাপাশি পাকিস্তানের এমন একটি শক্তি নয় যে শক্তিটা আপনার হলো যে একটা মিডিয়েটিং রোল প্লে করে ইউএস কে বা ইরানকে মানে আপনার একটা অক্ষমতার জায়গায় নিয়ে আসবে, যেটা পারে চায়না, যেটা পারে রাশিয়া, যেটা পারে ইংল্যান্ড, যেটা পারে আপনার জার্মানি। এই সমস্ত কান্ট্রিগুলো যদি নেগোশিয়েটিং ভূমিকার মধ্যে আসতো, ইন দ্য টাইম কিন্তু নেগোসিয়েশনটা হতো। এখন দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইলেকশন আছে, সেই ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের একটা সম্ভাবনা আছে, এবং সেইখানে গ্রেট পাওয়ার সুপ্রিমেসিকে সে এক্সপোজ করতে চাবে। এবং যদি এই যুদ্ধের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং সেকেন্ড স্টেজ যুদ্ধের মতো যদি এই যুদ্ধের মধ্যে আবার ব্যাকফুটে আসে, ইন দ্য টাইম তার কিন্তু জনমতটাও আপনার হলো যে ধসে নেমে আসবে। এবং এই ক্ষেত্রে যুদ্ধটা আসলে কতটুকু সাস্টেইন হয়, এবং এই যুদ্ধটা যদি ইরান গতবারের মতো সক্ষমতা দিয়ে আপনার যুদ্ধের মধ্যে একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে আসতে পারে, ইন দ্য টাইম যুদ্ধটা কিন্তু সমাপ্তির দিকে যাবে, এবং আমেরিকা নিজেই আপনার নেগোসিয়েশন প্রসেসের মধ্যে আসবে। আসলে দেখুন, এই আমেরিকা
আসলে যখন চাচ্ছে তখনই যুদ্ধ করছে, যখন চাচ্ছে তখনই সে শান্তি চুক্তি, ডোনাল্ড ট্রাম্পের মতো একটা উন্মাদ পাগল প্রেসিডেন্ট আমেরিকাতে আছে। কিন্তু এই উন্মাদ পাগল প্রেসিডেন্টই সারা দুনিয়াকে এক ধরনের অস্থিরতা এবং সংকটের মধ্যে ফেলে দিয়েছে তার এই সিদ্ধান্তহীনতার কারণে। আলোচনা আসলে শেষ করতে হয়েছে। অধ্যাপক আনিসুর রহমান, অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন। আগামীতে আবারও নিশ্চয়ই আমরা আন্তর্জাতিক বিষয়ে আপনার সাথে আলোচনা করব।